ব্রেক থেকে ফিরে এলাম আপনাদের সঙ্গে নিয়ে। অভিদীপ্তা রয়েছে আমার সঙ্গে। একেবারে অন্যরকম বলতে গেলে, সবাই খুব বেশি এই কবিতা দুটো শোনেননি যে কবিতা উপহার দিচ্ছে আমাদের অভিদীপ্তা। বাকিগুলো আমি কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। আপনারাও যদি আমাদের সঙ্গে আড্ডা দিতে চান, কথা ও কবিতায় অংশগ্রহণ করতে চান, যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। যে টানে আমার আশা আপনাদের টেলিভিশনের পর্দায় চোখ রাখা এবং আমাদের সঙ্গে থাকা, সেটাই হচ্ছে কবিতা, কথা ও কবিতা। এবং অবশ্যই ওয়ান, যারা এই অনুষ্ঠানটাকে দীর্ঘ বছর ধরে কিন্তু এগিয়ে নিয়ে চলেছে এবং তোমাদের মতো শিল্পীদের পাই বলে আমরা এখনো মনে হয় যে কবিতার জন্য বাঁচতে পারবো, কবিতাকে আরো দূর নিয়ে যেতে পারবো। আর কবিতা কেন্দ্রিক অনুষ্ঠান আমার মনে হয় এরকম খুব কমই আছে যারা এই একটা এত লম্বা একটা জার্নি মানে টেনে টেনে নিয়ে যাওয়া, এবং সেটা খুব স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসার সঙ্গে। তো অভিদীপ্তার কবিতার প্রবেশটা তো শুনলাম, অনেক দেরিতে শুরু করলেও তোমার ভালোবাসাটা প্রচুর পরিমাণে আছে কবিতার সঙ্গে। কি কি কবির কবিতা তোমাকে সবচেয়ে বেশি টানে? রবীন্দ্রনাথের বিশেষ করে আমার যেটা খুব ভালো লাগে, প্রেমের থেকে লিপিকা কাব্যগ্রন্থের কবিতাগুলো আমার খুব পছন্দের। সবাই খুব একটা করেও না, বিশেষ করে পথ, একটু আগে যেটা করলাম পায়ে চলার পথ, মেঘলা দিনে, তারপর ঘোড়াটা তো মানে ভীষণ ইন্টারেস্টিং একটা কবিতা, যে ঘোড়া কি করে আবিষ্কার হলো, কোন কোন ভূত মানে যেহেতু আমাদের একটা ধারণা রয়েছে, একটা মানে পঞ্চভূতের যে ধারণাটা, সেই ধারণাটা তোমার সঙ্গে সঙ্গে, এবং যারা কবিতা চর্চা করেন তারাও কিন্তু গল্পটা শুনুন, লিপিকা কাব্যগ্রন্থ মিস করবেন না, একেবারে ঝটপট ঘেটে ফেলুন, একেবারে ঘেটে মুখস্থ করে ফেলুন। আর রবি ঠাকুর তো হলো, তারপরে সুনীল গঙ্গোপাধ্যায়। আমার সুনীল গঙ্গোপাধ্যায়ের সবচেয়ে প্রিয় কবিতা যার যা হারিয়ে গেছে, যদিও খুব বড় একটি কবিতা, প্রায় 8 মিনিট সময় লাগে, আজকে সম্ভব না, তবে আজকে সুনীল গঙ্গোপাধ্যায় অবশ্যই শোনাবো, রেখেছো তোমার ঝুলিতে। আচ্ছা, আমরা একটু তাহলে আবার একটা কবিতা শুনে নিই, তারপর আবার একটু গল্প করা যাবে। একদম। এবারে কি শোনাবে বলো? একদিন সব ঠিক হবে, তারাপদ রায়। এই সেদিন পর্যন্ত ভেবেছি একদিন সব ঠিক হয়ে যাবে। কবে, কোথায়, কেমন করে, কিভাবে ঠিক হবে, এবং সত্যি সত্যি কি ঠিক হবে, এবং ঠিক না হলেই বা কি হবে, সে বিষয়ে অবশ্য কোনো চিন্তা করিনি, কোনো ধারণাও ছিল না। শুধু মনে মনে কোথাও একটা আলগা বিশ্বাস ছিল একদিন সব ঠিকঠাক হবে। আমলকি গাছের ভেতর থেকে কোনো কোনো রাতে যেরকম ঝিরিঝিরি বাতাস ও বাতাসের শব্দ ভেসে আসে, যেভাবে লেবু পাতা ছিঁড়ে হাতে ঘষলে এক হারিয়ে যাওয়া অরণ্যের গন্ধ ভেসে আসে, যেভাবে ঘুলঘুলির এলোমেলো বাসায় চড়ুইয়ের ছানারা ডিমের ভেতর থেকে বেরিয়ে এসে তার মাকে চি চি করে ডাকে, কোনো ভুল ঠিকানার চিঠিও কোথাও না কোথাও কারো না কারো কাছে পৌঁছে যায়, যেভাবে এই সেদিন পর্যন্ত একটা ক্ষীণ ভরসা ছিল, যেভাবে এইসব ঘটে, এইসব ঘটে যায়, সেইভাবে একদিন সব ঠিকঠাক হবে। না, আমার কিছু করণীয় নেই, শুধু বসে থাকার অপেক্ষা। এবং এও ভাবি কি ঠিকঠাক হবে, আর ঠিকঠাক না হলেই বা কি হবে? সব ঠিকঠাক হবে, আর ঠিকঠাক না হলে বা কি হবে? আমাদের একটা আশা নিয়েই বাঁচি যে কি অদ্ভুত সুন্দর লেখা। এবং এই কথাগুলোই তো আমরা মানে বলে ফেলি না, একদিন ঠিকঠাক হয়ে যাবে সব। তো সব ঠিকঠাক থাকুক আমাদের সবার জীবনগুলো। আবার এটাও ঠিকঠাক হলে আবার ছন্দ থাকবে না জীবনে, একটু বেঠিকও দরকার, তবে না ঠিক করার তাগিদ থাকবে। সেটাই। অভিদীপ্তার নামখানা কে রেখেছিল? আমার নাম রেখেছিলেন আমার দাদু, মানে আমার বাবার বাবা, ঠাকুরদা। ভারী মিষ্টি নাম। বাড়িতে কবিতা শোনা মানে বাবা মা কাকে বেশি শোনাতে ভালো লাগে, বা কে তোমার কবিতা শুনে মানে একটু কি বলবো, যার উৎসাহ তোমাকে বেশি আনন্দ দেয়? বা বাবা মা দুজনেই ভীষণ উৎসাহ দেন, এবং বাবা মা দুজনেই ভীষণভাবে পাশে থাকেন। আর ছোটবেলা থেকে মা একটু কবিতা পড়তেন, মা সেভাবে কখনো কারোর কাছে মা শেখেননি, কিন্তু মা ইচ্ছে করে না মেয়েটা শুনে। হ্যাঁ, মা এখন করছে আমার সাথে দুজনে একসাথেই করি, কিন্তু ছোট থেকে মা সেইভাবে কখনো গাইড পাননি, কিন্তু মা এটা করেছেন, এবং সেটা ছোট থেকে একটা দেখা অভ্যাস ছিল। আর এখনো যখনই কোনো কবিতা নতুন ভাবে করি বা চেষ্টা করি, তখন মাকে শোনাই, বাবা। আর আমাদের ওয়ানের কথা ও কবিতার
একটু মানে অনুষ্ঠানগুলো দেখতে, তার মানে তুমি, একদম তাই তো? একদম কেমন বহুদিন ধরে লাগতো দেখি, বলো? ভীষণ ভালো, আমি রেগুলার দেখি অনুষ্ঠানটা। এইরকম ভাবে দেখতে থাকো আমাদের অনুষ্ঠানগুলো। একদমই। আচ্ছা, এবার আমরা একটু পরের কবিতায় যাই তাহলে। এবারে কি শোনাবে? পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, শোনো। আগেই বলেছি পাহাড় ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়কে বানিয়ে তুলেছিল এক ২৬ বছরের ছোকরা, সে তো তোমরা আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেই রকমই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, আর পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বলল, ওঠ ছুঁড়ি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিনও ভুলতে পারলে না। বিশ্বাস না হয়তো চিড়ে দেখতে পারো পাহাড়টার আর পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। এবং অদ্ভুত সুন্দর, এটা তো ভীষণ চেনা কবিতা, চেনা তবুও কবিতা। বারে বারে চিনতে ভালো লাগে। কিছু কবিতা বারে বারে চেনার মধ্যেই যেন অনেক খুশি, অনেক আনন্দ। আরো আড্ডা, আমরা এখনো তো সবে শুরু, এখনো অনেকটা সময় আমরা কাটাবো। তবে আপাতত সময় হয়েছে, নিয়ে নিয়ে একটা বিরতি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি।